কাল ওই জ্যোতিষী দাদু কি বলেছিল? মনি আমার দাদুটা বলছিল তুই বড় হয়ে মানুষের মতো মানুষ হবি, স্নেহপরায়ণ, দায়িত্ববান আর কষ্ট সহিষ্ণু। কিন্তু দিদু, মানুষ তো আমি এখনো। হ্যাঁ রে বুড়ি, কিন্তু তখন তুই আরো বড় মানুষ হবি। তুই যে আমার ধরিত্রী মা, এই ধরার সব কষ্ট নিজের বুকে নিয়ে তোকে সবার মুখে হাসি ফোটাতে হবে। দিদু, তুমি মাঝে মধ্যে আমাকে ধরিত্রী বলো কেন? আমার নাম তো... ওরে জানি রে জানি, তুই আমার ধরিত্রী, তুই তো মাটি। কিন্তু দিদু, মাটির ওপর তো সবাই পা দিয়ে দাঁড়িয়ে থাকে। মাটির না কত কষ্ট হয়? আমারও কি এরকম কষ্ট হবে? দূর বোকামি, তখন তুই বড় হয়ে যাবি, তখন সব কষ্ট সহ্য করতে পারবি। তবে হ্যাঁ, দায়িত্বের কথাটা খেয়াল আছে তো? তোকে যে দায়িত্বটা দিয়েছি, আমি যখন আকাশের তারা হয়ে যাব তোর মায়ের মতো, তখন কিন্তু... দিদু, এসব কথা ভাল লাগে না। আমার ওই দায়িত্বের কথা খুব মনে আছে। কি ভাবছেন শ্রোতা বন্ধু? আপনাকে অতীতের গল্প কেন শোনাচ্ছি? ঠিক আছে, এবার আপনাকে এই ঘটনার 17 বছর পরে অর্থাৎ বর্তমান সময় নিয়ে এলাম। ও লাভলি লাভলি, দেখ সৌনক, জাস্ট সি দিস, আমাদের বিয়ের কার্ডের জন্য পারফেক্ট ডিজাইন। এবার একটু বিরক্তই হলো সৌনক। আগে ডেটটা তো ঠিক হোক। লুক প্রীতি, ইটস 8 PM অলরেডি। এবার অফিস থেকে বেরোনো যাক। প্রেজেন্টেশনের বাকি যা কাজ আছে কাল করে নেব। এখন বাড়ি যেতে হবে, ঘুম পাচ্ছে। সো আনরোম্যান্টিক। অবশেষে দিনের সমাপ্তি। আরও একটা সাধারণ দিন কেটে গেল সৌনক আর প্রীতির জীবনের। পরস্পরের প্রতি ভালোবাসা তো আছেই, কিন্তু তবুও কোথাও যেন এক না পাওয়ার সুর। তাই কিছু কথার অবতারণা না করলেই নয়। যেমন, আমাদের বিয়েটা হবে তো রে? তোর বাড়িতে সবাই মেনে নেবে তো? দূর, এত টেনশন করিস না। এরকম প্রবলেম একটু আধটু হয়েই থাকে। আর বাধা এলে মন্দ কি? সব বাধা পেরিয়ে তোকে কাছে পাওয়ার মজাটাই আলাদা। কি বলিস? অথবা এরকম কিছু, এত ভালোভাবে আমরা আমাদের ফিউচার প্ল্যান করছি, শেষে বিয়েটাই না ভেস্তে যায়। আমি কিন্তু তোকে ছাড়া... আরে ডোন্ট ওয়ারি, আমি তোকেই বিয়ে করব। এমনিতেও আমার মতো পাগল ছাড়া তোর মতো পাগলিকে না কেউ বিয়ে করবে না। আমি তোকে মেরেই ফেলবো। যাই হোক, এভাবেই বেশ চলছিল। কিন্তু ওই যে সুখে থাকতে ভূতে গিলয়। একদিন অফিস ক্যান্টিনে সৌনকের কাছে একটা বাই তুলল প্রীতি। শোন না, আমি ভাবছি আমাদের ফিউচারের সম্বন্ধে আগাম জেনে নিতে পারলে কেমন হয়। ফিউচার? আরে সে তো ভগবান বলতে পারবে রে। তোর বুঝি ওনার সাথে দেখা হয়? ধুর, শিল্পী রে, আমার ফ্রেন্ড। ও একটা মেয়ের সন্ধান দিয়েছে। মেয়েটার নাম রূপসা। এতদিন আউট অফ কলকাতা ছিল, এখন ফিরেছে। এমনিতে বাবার বিজনেস দেখাশোনা করে, বাট শুনেছি ওর নাকি মহাজাগতিক শক্তি আছে, ফিউচার বলে দিতে পারে। আরে বাবা, এসব থিওরি কি বাস্তবসম্মত? দেখ, আমার তো মনে হয় না। উফ, শোন, যা একখানা শাশুড়ি আমার কপালে জুটতে চলেছে, তাতে জেনে রাখা ভালো ভবিষ্যতে কি হতে পারে। উফ, প্রীতি। ওকে ওকে, সরি। চল না একদিন ঘুরে আসি, আমার তো বেশ এক্সাইটিং লাগছে। অগত্যা, আপকা হুকুম সর আঁখো পর। এই দেখুন, আমি কিন্তু বেশ বুঝতে পারছি আপনার মধ্যে এক্সাইটমেন্টটা বাড়ছে। একটা বেশ কি হবে ভাব, তাই না? বেশ চলুন এবার রূপসার বাড়িতে যাওয়া যাক।
রবিবারের সকাল, 5 তলা ওনারশিপ বিল্ডিং। দারোয়ানের কাছে কোয়ারি করতেই সে সৌনক প্রীতিকে 3 তলায় নিয়ে গেল। বেল বাজানোর 10 সেকেন্ডের মধ্যে দরজা খুলল এক মাঝবয়সী ভদ্রলোক, বেশ কেতাদুরস্ত চেহারা ও বেশভূষায় আর্থিক সচ্ছলতার ছাপ। साहब ये लोग शिल्पी मैडम के दोस्त है, रूपसा मैडम से मिलने आए हैं साहब। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। শিল্পী বলছিল আপনাদের কথা। আমি প্রদ্যুৎ সমাদ্দার, রূপসার বাবা। রূপসা ভেতরের ঘরে মেডিটেশন করছে, এখনই হয়ে যাবে ওর। আপনারা বসুন। এবার মুখ খুলল প্রীতি। প্রদ্যুৎ বাবু, আমাদের প্লিজ আপনি করে বলবেন না। আমি আর ও, আমরা দুজনেই আপনার মেয়েরই বয়সী। আমি প্রীতি আর ও আমার উডবি সৌনক। হ্যাঁ হ্যাঁ, শিল্পী পরশুদিন এসেছিল, বলছিল আপনাদের ও সরি মানে তোমাদের কথা বলছিল। আসলে কি জানো, সেই ছোট্টবেলা থেকে মা মরা মেয়েটাকে অনেক আদর যত্নে বড় করেছি। আগে আমাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, অনেক কষ্ট করেই দিন কাটতো। পড়াশোনায় মোটামুটি খারাপ ছিল না রূপসা। এরপর স্কুল পেরিয়ে কলেজ, আর কলেজ পেরোতে না পেরোতেই সময়টা হঠাৎ যেন থেমে গেল, অথবা থামিয়ে দিলেন প্রদ্যুৎবাবু। আমার সামনেই হঠাৎই একদিন ওর এক ফ্রেন্ডকে বলে বসলো, কিছু মনে করিস না, কাল তুই অনাথ হয়ে যাবি। কাল কাকু কাকিমা চিরদিনের মতন তোকে ছেড়ে চলে যাবেন। কিন্তু কিন্তু তোর পাশে আমি সব সময় থাকবো, বিশ্বাস কর, প্রমিস। সেই মেয়েটা তো চোটে লাল, আমার সামনেই যাচ্ছে তাই বলল রূপসাকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। ওর রাগ তো হওয়ারই কথা, কিন্তু কি আশ্চর্য, ঠিক তার পরের দিনই বিকেলে একটা শপিং মল থেকে ফেরার সময় মেয়েটার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল। মেয়েটা যদিও রূপসার সাথে আর সম্পর্ক রাখেনি, তাও ভালো। আমি তো ভাবছিলাম ও এটা না বলে বসে যে রূপসা ওর বাবা মার মার্ডার করিয়েছে। এতক্ষণ একটু ঘোরের মধ্যে ছিল সৌনকরা। এবার সৌনক বলল, আচ্ছা রূপসা ম্যাম, এই ব্যাপারে আপনাকে কি বললেন? আই মিন, উনি কি করে ফিউচার আঁচ করতে পারলেন সে ব্যাপারে কিছু? ও বলছিল ওর হঠাৎই সেদিন এসব মনে হয়েছিল, তাই ও বলেছিল কথাগুলো। তারপর থেকে এরকম অনেকবারই হয়েছে, তবে খুব ক্লোজ যারা তারাই এ ব্যাপারে জানে। আর এখন আপনারাও জেনে গেলেন। এই তো রূপসা উপস্থিত, ইয়োগা কস্টিউম পরে, তোয়ালে দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে। বাবা আমার ব্যাপারে বলতে শুরু করলে আর থামে না। এই তো, আয় মা, তোমরা কথা বলো, আমি চায়ের জন্য বলছি। ঘরের ভেতরে আবহাওয়া যেন কেমন বদলে গেল। প্রীতির কিরকম যেন একটু অস্বস্তি হতে লাগলো, শরীরে নয় মনে। ব্যাপারটা লক্ষ্য করল সৌনক। শিল্পী আমার ক্লোজ ফ্রেন্ড, ও বলেছে আমাকে আপনাদের ব্যাপারে। এসব কথা ছড়াতে মানা করি, শিল্পীকেও মানা করেছিলাম, কিন্তু ও এতই এক্সাইটেড হয়ে গিয়ে আপনাদের। আসলে বাবা চান না এসব কথা 5 কান হোক। পরিচিতরা অনেকেই এসব কথা জানার পর তাদের নিজেদের সম্পর্কে আমার কাছ থেকে জানতে চেয়েছেন, কিন্তু যাদের যাদের আমি বলেছি যে তাদের কোনো অশুভ হবে, তারা প্রত্যেকেই কিন্তু আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু আমি কি করব বলুন? আমার যেটা মনে হবে আমি তো সেটাই বলবো। কিন্তু এর ফলে আমি অনেকের কাছেই অপ্রিয় হয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি কারুর কোনোদিন কোনো অমঙ্গল চাইনি। আপনাদেরও। প্লিজ প্লিজ, আমাদের তুমি করে বললে ভালো হয়, আমরা সবাই সেম এজের। ওকে, ব্যাপারটা হলো তোমরা কিন্তু এই কথাটা মাথায় রেখো। আমি যেটা মনে হবে সেটাই বলবো, ভালো খারাপ কিন্তু আমার হাতে নেই। বলো প্রীতি, কি জানতে চাও? সবাই বলে আমি অন্যের মঙ্গল করবার জন্য, সবসময় হেল্প করার জন্য মুখিয়ে থাকি।
যদিও অনেকেই সেটার দাম দেয় না জানো। তুমি বলো দেখি, তোমাকে আশাজনক কিছু শোনাতে পারি কিনা। প্রীতির অস্বস্তিটা বোধহয় আরও একটু বেড়ে গেল। এটা বুঝতে পেরে সৌনক বলল, আসলে আমার মা বাবা ওকে ভাবি পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারছে না। ওরা একটু প্রাচীন মনোভাবাপন্ন। বাবা তাও মেনে নিয়েছে, কিন্তু মা এখনো বারবার আমায় বলে, এখনো সময় আছে, আরো একবার ভেবে দেখ। আসলে ওরা আরো উচ্চ বংশের মেয়েকে বাড়ির বউ করে আনতে চায়, তাই এসব নিয়ে ও একটু টেনশন করে। আর তুমি তুমি কি মনে করো? প্রীতিকে ভালোবাসো তো? সত্যি আমরাও বড় অদ্ভুত। আপনার মনে আছে আপনি ছোটবেলায় অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অনেকবার কঠিন কঠিন অঙ্কের কত সহজে সমাধান করে আসতেন, অথচ জানা এবং সহজ অঙ্কেই ভুল। সহজ প্রশ্নের উত্তর দেওয়া বড়ই কঠিন। ইয়েস, অফকোর্স। আমরা দুজনে দুজনকে খুব ভালোবাসি, আর সেটা আজকের গল্প নয়, সেই স্কুল লাইফ থেকে আমাদের পরিচয়। চোখ বন্ধ করল রূপসা। তবে 5 সেকেন্ডের মধ্যেই খুলে গেল তার চোখ। আই সাজেস্ট তোমরা এই বিয়েটা করো না। তোমরা একে অপরকে ভুলে যাও। এই বিয়ে হলে প্রীতির সাথে ওর শ্বশুর শাশুড়ির সম্পর্ক কীরকম থাকবে তা আমি জানি না, কিন্তু অন্য কোনো একটা ব্যাপার নিয়ে তোমাদের দুজনের মধ্যে রোজ ঝামেলা হবে, অ্যান্ড ব্যাপারটা কিন্তু ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে। অন্য কোনো ব্যাপার মানে? আমি শুধু এইটুকু বলতে পারি, জাত পাত বংশ এসব ছাড়া অন্য কোনো একটা ব্যাপার নিয়ে তোমাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হবে বিয়ের পর থেকে। তাই বলছি বিয়েটা করো না। এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। আমাকে জিজ্ঞেস করো না প্লিজ। হঠাৎ রণচণ্ডী হয়ে উঠল প্রীতি। জাস্ট শাট আপ। আমি ওকে বিয়ে করব কি করব না সেটা তুই ডিসাইড করে দিবি? হু দ্য হেল আর ইউ? সৌরভকে আমি বিয়ে করবই। রেগে ঘর থেকে বেরিয়ে গেল প্রীতি। সৌনকও তাড়াতাড়ি বেরিয়ে গেল। পরের দিন অফিসে গেল না সৌনক। প্রীতিকে বলল একটু পেটটা খারাপ হয়েছে। সৌনক শুধু ভাবতে লাগলো রূপসার কথা। এমনিতে সৌনক ভবিষ্যৎবাণী, ফিউচার প্রেডিকশন এসব কথায় খুব একটা বিশ্বাস করে না, কিন্তু কিরকম যেন একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে। মনে হলো রূপসা আরও কিছু বুঝতে পেরেছে, কিন্তু বলছে না। হঠাৎ প্রীতির ফোন এলো। বল। শরীর ঠিক আছে? হ্যাঁ, একটু বেটার। ওষুধ খেয়েছিস? হ্যাঁ, চলছে। বলছি এটা তো টেনশনের থেকেই হয়েছে। আমি জানি। রূপসার কথাগুলো নিয়ে অত ভাবিস না। আমারই ভুল, ফ্রড একটা। নিশ্চয়ই ব্যবসা লসে রান করেছে, তাই এসব বলে কিছু রেমিডি ফেমিডি দিয়ে টাকা চাইবে বলে ঠিক করেছিল। আমি শিল্পীকেও বলে দিয়েছি এরকম ফ্রডের কাছে যাওয়াটাই ভুল হয়েছে। ডোন্ট ওয়ারি, টেক রেস্ট, বি কুল। ও যে মানে না মানা, সৌনকের মন কি আর মানে? ভাগ্যিস শিল্পীর কন্ট্যাক্ট নাম্বারটা ছিল ওর কাছে। কোনো রকমে রূপসার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যারেঞ্জ করেই দে দৌড়। তুমি এত করে বললে বলে পার্কে এসে মিট করলাম, আদারওয়াইজ। আমি তোমার বেশিক্ষণ সময় নেব না। আমি শুধু এইটুকু জানতে চাই, এই অন্য ব্যাপারটা কি? আমি শিওর তুমি কিছু একটা লুকোনোর চেষ্টা করছো। প্লিজ প্লিজ আমায় সব খুলে বলো, আমার জানা দরকার। বেশ, তবে শোনো, কিন্তু তুমি প্রীতিকে ভালোবাসো। আমার কথা তোমার বিশ্বাস হবে কিনা জানি না, ভালো লাগবে কিনা তাও আমি জানি না, কারণ এর কোনো প্রমাণ তো আমার কাছে নেই। কিন্তু আমার বিশ্বাস প্রীতির অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ার আছে। ও তোমাকে শুধু টাকার জন্য বিয়ে করতে চায়। বিয়ের পর ও হয় টাকা সরিয়ে ওই ছেলেটার সাথে পালিয়ে যাবে,
আর না হলে ডিভোর্স ফাইল করে টাকা চাইবে। স্তম্ভিত সৌনক। কেউ যেন তার গালে সজোরে একটা থাপ্পড় মেরেছে। সেদিন প্রীতির সামনে আমি এসব কথা বলতে চাইনি। বিয়ের পর প্রীতির এই অ্যাফেয়ারের কথা তুমি জানতে পারবে, আর এই নিয়েই তোমাদের মধ্যে অশান্তি বাঁধবে। তুমি ভালো ছেলে সৌনক, প্রীতি মেয়েটা খুব একটা সুবিধার নয়, ওকে বিয়ে করো না। আই এম রিকোয়েস্টিং। ছলনাকে প্রেম ভেবে পেলাম আঘাত, ও চাঁদ আমার কি অপরাধ তুমি বলে দাও, ও চাঁদ আমার কি অপরাধ তুমি বলে দাও। যাচাই করতে হচ্ছে কথাটা সত্যি কিনা। সৌনক এবার একটা উপায় বের করলো। তীর নিশানায় লেগে গেলে একটা বড় বিপদের হাত থেকে বাঁচা যাবে। সুতরাং সৌনক এবার প্রীতির ফ্ল্যাটে। দেখ প্রীতি, আমি খোঁজ খবর লাগিয়ে সব জেনে নিয়েছি, আর লুকিয়ে লাভ নেই। তুই আমাকে চিট করেছিস, আমি শুধু তোর মুখ থেকে এটা শুনতে চাই। রে, আমাকে কোনোদিনও ভালোবাসিসনি না রে? না, বাসিনি তো। তোরা রিচ, পয়সা কার না দরকার, তাই তোর সাথে ভালোবাসার নাটক করেছি। ভেবেছিলাম বিয়ের পর ডিভোর্স নিয়ে মানি ক্লেম করব। তো কি হয়েছে? আমি শুধু ঋষভকে ভালোবাসি। সৌনক, তুই আমার গায়ে হাত তুললি? তুই 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 পারলি? হ্যাঁ পারলাম। ঠিক যেভাবে তুই আমাকে দিনের পর দিন ঠকাতে পারলি, ঠিক সেইভাবেই আমিও তোকে থপ্পড়টা মারতে পারলাম। মা ঠিকই বলে, দোকানে বাজারে পাওয়া মেয়েকে বিয়ে করবি, ও স্ট্যান্ডার্ড কিন্তু শপিং মলের ছিল। পরের দিনই রূপসার সাথে দেখা করলো সৌনক, আবার সেই পার্কে। থ্যাঙ্কস বলে তোমাকে ছোট করতে চাই না, আমি ভাবতে পারিনি প্রীতি এরকম করবে। ওকে সেই ছোট্টবেলা থেকে চিনি। তুমি যে আমার আর আমার ফ্যামিলির কত বড় উপকার করলে তুমি জানো না। দেখো সৌনক, আমি বলবো যা হয়েছে তা ভালোই হয়েছে। তুমি হার্ট হয়েছো ঠিকই, বাট অনেক বড় একটা বিপদ থেকে সময় থাকতেই বেঁচে গেলে। আর আমার এটা ভেবেও ভালো লাগছে যে আমি কারোর তো উপকারে আসতে পারলাম, নয়তো ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সবাই ভুলই বুঝে গেছে। যাক, ভালোই ভালোই সব মিটলো। কিন্তু এইবার আবার একটা নতুন ভূত সৌনকের মাথায় চেপে বসলো, দ্বিতীয়বার ভালোবাসার। সৌনকের মাথা ভর্তি চুল আছে বটে, কিন্তু এ বেটা আসলে সেই ন্যাড়া যে বেলতলায় যাওয়ার জন্য পা বাড়িয়েই আছে। তা যাক, তাতে আমার আপনার কি? আমরা গল্পের পরবর্তী পর্বে চলে যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, সৌনক এবার কার প্রেমে পড়ল সেটা আর বললাম না, আপনি তো বুঝেই গেছেন। হাসালে সৌনক, তুমি আমাকে ভালোবাসো? এটা ভালোবাসা নয়, কৃতজ্ঞতা বোধ। তোমাকে আর তোমার ফ্যামিলিকে প্রীতির হাত থেকে উদ্ধার করেছি বলে তুমি আমার ফ্যান হয়ে গেছো। রূপসা, আই এম সিরিয়াস। দেখো, তুমি আমাকে রিজেক্ট করতেই পারো, এটা তোমার লাইফ। তুমি, তোমার বাবা, তোমরা এই ব্যাপারে ডিসিশন নেবে। কিন্তু আমি শুধু তোমাকে জানাতে এলাম আমার মনের কথা। আমার বিশ্বাস তুমি আমাকে বুঝবে। আমি তোমার জন্য অপেক্ষা করব ততদিন, যতদিন না তোমার বিয়ে হবে। আর যেদিন তুমি অন্য কাউকে বিয়ে করবে, সেদিন মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করব তুমি যাতে সারাটা জীবন তোমার মনের মানুষটার সাথে খুব খুব ভালো থাকো। কি মনে হয়, রূপসা কি প্রপোজাল অ্যাকসেপ্ট করলো? এই তো
একদম ঠিক ধরেছেন। রূপসা প্রপোজাল অ্যাকসেপ্ট করলো আর বলল, তুমি খুব ভালো ছেলে সৌনক। আমি আপ্রাণ চেষ্টা করব তোমার আর আমাদের ফ্যামিলির যত্ন নেওয়ার। শুধু একটু পাশে থেকো। আসলে দিদু চলে যাওয়ার পর থেকে ভালোবাসার খুব অভাব ছিল। বাবাও কাজে ব্যস্ত থাকতো, আর মা তো। ব্যাস, জাঁকজমক করে শুভ পরিণয় সম্পন্ন হইয়া গেল। রূপসার শ্বশুর শাশুড়িও বৌমাকে পেয়ে বেশ খুশি, কারণ এবার স্ট্যাটাসও পুরো মিলে গেছে। কটা দিন হইহুল্লোড় করে কাটিয়ে অষ্টমঙ্গলা। যথারীতি প্রদ্যুৎবাবুর কাছে গেল সৌনক রূপসা। বাবার কাছে গিয়েই বাবাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল রূপসা। সৌনক পরিস্থিতি বুঝতে পেরে বলল, কেঁদো না রূপসা, এটা তোমার বাড়ি ছিল, আছে আর থাকবে। আমরা মাঝে মাঝে এখানে চলে আসব। এবার চুপ করে থাকতে পারলেন না প্রদ্যুৎবাবু। এই কান্নার কারণ অন্য, তুমি যেটা ভাবছো সেটা নয়। বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে স্টেশনে পৌঁছালো সৌনক। পুরো স্টেশন চত্বরে খোঁজাখুঁজি শুরু করলো পাগলের মতো। হঠাৎ কোনায় একটা বেঞ্চে বসা মেয়েকে দেখতে পেয়েই চেঁচিয়ে উঠল সৌনক, ধরিত্রী! বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে হতাশ হয়ে প্রীতি বলল, এটাই ভয় করেছিলাম, রূপসা একদিন না একদিন তোকে সব বলে দেবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে ভাবতেও পারিনি। কেন প্রীতি, কেন জানতে পারি? আমার এই অধিকারটুকু আছে যে আমি এই প্রশ্নটা করতে পারি। কি পেলি, কি পেলি তুই এটা করে? উপলব্ধি, নিজেকে চেনার, নিজেকে জানার আরও একটা সুযোগ। কিন্তু জানিস, আমি এই আমিকে চিনি, তবে আবার আমি নিজের কাছে অন্য রাস্তা দিয়ে গিয়ে সেই লক্ষ্যে পৌঁছে ধরা দিলাম, অথচ লক্ষ্য সেই একই, ত্যাগ। ত্যাগ করাই মোক্ষ প্রাপ্তির একমাত্র উপায়। আর আমার ভালোবাসা? তুই আমায় কোনোদিনই মন থেকে ভালোবাসিস নি সৌনক। জানিস, আমি বারবার দিদুকে বলতাম, আমার নাম তো প্রীতি, তুমি আমায় ধরিত্রী বলে ডাকো কেন? দিদু বলতো, তুই তো মাটি। সত্যি তাই, ছোটবেলা থেকেই সবাই আমাকে পায়ের তলাতেই রেখে গেল। তুই তো আমায় ভালোবেসেছিলিস। এই প্রশ্ন আজ অর্থহীন। কি বা এসে যায় আমার পছন্দ অপছন্দতে? সেই ছোটবেলায় মা বাবাকে আর আমাকে ছেড়ে ধনী প্রদ্যুৎ সমাদ্দারের হাত ধরে নিজের স্বর্গ খুঁজে নিল। দিদুর কোনো কথা শুনল না, বাবা এই শোকেই মারা গেল। ওদিকে প্রদ্যুৎ আঙ্কেলের নেশা করা আর মেয়েদের নিয়ে ফুর্তি করার স্বভাব মাকে অতিষ্ঠ করে তুলল। তার মধ্যেই রূপসা জন্মালো। মা এমনিতেই আমাকে কোনোদিন ভালোবাসেনি, রূপসাও বেচারি মার ভালোবাসা পেল না। ওর জন্মের 6 মাসের মধ্যেই মা প্রদ্যুৎ আঙ্কেলের স্বভাবে জের বার হয়ে আত্মহত্যার পথ বেছে নিল। প্রদ্যুৎ আঙ্কেল পয়সা নয় ছয় করে একদিন কাঙাল হয়ে গেল, আবার একদিন সেই দিদুর কাছে এসেই তাকে হাত পাততে হলো। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় দয়া করে কিছু অর্থ সাহায্য করুন, না হলে মেয়েটার স্কুলের খরচ চালাবো কি করে? মেয়ে নিয়ে ফুর্তি করাটা বন্ধ হলো বটে, কিন্তু আঙ্কেল মদ খাওয়া ছাড়তে পারল না। দিদু মাকে উঠতে বসতে দুষ্ট, কিন্তু রূপসা তার নাতনি। দিদু আমাকে ঠিক যতটা ভালোবাসতো, রূপসাকেও ততটা ভালোবাসতো।
রূপসাকেও মদখোর বাবাকে সহ্য করে অভাব অনটনের মধ্যে কষ্ট করে বড় হতে হয়েছে। দিদু আমাকে বলেছিল, যেদিন আমিও আকাশের তারা হয়ে যাব সেদিন থেকে রূপসা কিন্তু তোর দায়িত্ব, ওর খবর রাখিস, খেয়াল রাখিস, ও তোর বোন। আমি ওকে সব সময় নিজের বোনের মতোই ভালোবেসেছি। প্রদ্যুৎ আঙ্কেলরা উচ্চ বংশের ছিলেন, কিন্তু আমি তো নিচু বংশের। মার ভালোবাসা কোনো দিন পাইনি, বাবাকেও অকালে হারালাম। আর ছোটবেলা থেকেই তাচ্ছিল্য, নিচু জাতের মেয়ে, নিচু বংশের মেয়ে, এটা ছুবি না, ওদের সাথে খেলবি না। কিছু বলিনি, বিশ্বাস কর, কোনো প্রতিবাদ করিনি। তারপর একদিন আমার জীবনে তুই এলি, ক্লাস 4 তখন, মনে আছে? একদিন সবার সামনে আমাকে গালে কিস করে বলেছিলি, ওরা তোকে খেলতে নিক বা না নিক, আমি তোর সাথে সব সময় খেলবো। খেললি বটে আমার সাথে, প্রেম প্রেম খেলা। মনে মনে তুইও কিন্তু ঠিক মেনে নিতে পারছিলি না যে এত নিচু বংশের মেয়ের সাথে তোর বিয়ে হবে, বাট আমায় এটা বলতে পারছিলিস না, তাই তো? মাথাটা নিচু হতে হতে এবার একেবারেই নিচু হয়ে গেল সৌনকের। সব মিথ্যে। প্রদ্যুৎ আঙ্কেল এখন একজন সফল বিজনেসম্যান, কিন্তু রূপসা জব করে ব্যারাকপুরে। 2 মাস আগে আমাদের যে সেমিনারটা ছিল, যাতে তুই স্পিচ দিয়েছিলিস, ওতে রূপসা ওদের অফিসের তরফ থেকে এসেছিল। ওখানে আমার সাথে রূপসার দেখাও হয়েছিল। সেদিন থেকে তোর স্পিচ শুনে রূপসা তোর প্রেমে পড়ে যায়। জানিস, মেয়েটা ভালো, আমাকেও ভালোবাসে, দিদি হিসেবে শ্রদ্ধা করে। সেদিন রূপসা আমার কাছে তোর ব্যাপারে জানতে চায়, আমি ওকে আমাদের রিলেশনশিপের ব্যাপারে জানাই। ও শুনে খুব হতাশ হয়ে পড়ে, বাট আমাকে বেস্ট অফ লাক জানায়। তবে এর 1-1.5 সপ্তাহ পর ও আমার ফ্ল্যাটে এসে খুব কান্নাকাটি করে আর বলে, দিদি আমি জানি আমি খুব অন্যায় আবদার করছি, তোর ওপর অন্যায় করছি, কিন্তু আমি সৌনককে ভালোবেসে ফেলেছি। আমি বুঝতে পারছি না, কিন্তু কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ ওকে আমায় দিয়ে দে, তুই যা বলবি আমি তাই করব। এই বোনের এইটুকু কথা শুধু রাখ দিদি। ভাবলাম ওর স্ট্যাটাস ভালো, আমার থেকে সুন্দরীও বটে, এবার সৌনককে মুক্তি দেওয়া যাক। তাই রূপসার দিব্য দৃষ্টি, আমার রূপসার বাড়িতে গিয়ে নাটক, প্রদ্যুৎ আঙ্কেলকেও সেই নাটকের অংশীদার করা, আর রূপসাকে দিয়ে বলানো যে আমার কারোর সাথে অ্যাফেয়ার চলছে। বিশ্বাস কর, প্রতি পদে মনে হয়েছে আমি কি তোর প্রতি কোনো অন্যায় করছি। কিন্তু একটা অচেনা মেয়ে রূপসার একবার বলাতেই তোর মনে বদ্ধমূল ধারণা হয়ে গেল যে আমি তোকে চিট করছি। আমার বুঝতে বাকি রইল না যে এই নিচু জাতের মেয়েটার থেকে তুই মুক্তি চাস। বুঝতে পারলাম আমি যা করছি তা ঠিক করছি। শিল্পীকেও টানতে হয়েছিল, শুরু থেকে শেষ পর্যন্ত সব আমার প্ল্যান। সৌনক অবাক হয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল প্রীতির দিকে। জ্যোতিষ দাদু ঠিকই বলেছিল, স্নেহপরায়ণ, দায়িত্ববান আর কষ্ট সহিষ্ণু। তবে রূপসা বরাবর মানসিক যন্ত্রণায় ভুগেছে। ও বারবার আমায় বলেছে যে আমার উপর এই অন্যায়ের শাস্তি একদিন না একদিন ওকে পেতেই হবে। তাই আমার মনেই হচ্ছিল ও তোকে সব বলে দেবে, যদিও আমি ওকে মানা করেছিলাম। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না সৌনক। আমাকে আমাকে কি ক্ষমা করা যেতে পারে?
আমাকে কি ক্ষমা করা যেতে পারে? এটা কি পসিবল? এভাবে বলিস না। আমি ক্ষমা করার কে? আমি তো সব ভুলে গিয়ে জব ছেড়ে এই শহর থেকে চলে যাচ্ছি। তোকে ভালোবেসেছিলাম রে। এখানে থাকলে তোর কথা মনে পড়বে। আমি সব ভুলে যাব, কিন্তু কষ্টটা কি জানিস? শুধু সবার জন্য ভেবে গেলাম, সবার জন্য ত্যাগ করে গেলাম, কিন্তু কেউ বুঝলো না। যাদের ভালোবাসতে চেয়েছিলাম, বাবা মা দিদু তুই, সবাই দূরে চলে গেল। আফটার অল আমিও তো একটা মানুষ, বাট লাইফে কেউ নেই যাকে দুটো মনের কথা বলতে পারি। নিজের মধ্যেই গুমড়ে মরছি। যদিও এখন একা থাকতে থাকতে একাকিত্বকেই বুকে জড়িয়ে ধরেছি, কিন্তু খারাপ লাগে যে কেউ কখনো জিজ্ঞেস করেনি বা করে না, হ্যাঁ রে প্রীতি, তুই ভালো আছিস? একটা সময় পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে হাউ হাউ করে কেঁদে নিলে মন হালকা হয়ে যেত। কিন্তু জানিস, এখন কাঁদতে চাইলেও কান্না আসে না। বড় হয়ে গেছি কি না? যাই হোক, তোর আর রূপসার ভালোর জন্যই আমি এসব করেছি। তুই আমাকে বিয়ে করতে কমফোর্টেবল ছিলিস না, এটাই বাস্তব। এই বাস্তবকে তুলে ধরার জন্যই আমায় এই গল্প তৈরি করতে হয়েছে। আর আমার তৈরি গল্প দিয়েই তৈরি হলো আর এক বাস্তব, তোর আর রূপসার বিয়ে। বাড়ি ফেরার সময় আবার বৃষ্টি নামলো। রূপসার ওপর সৌনকের এত রাগ হচ্ছিল যে মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে ওকে খুন করে ফেললে ভালো হয়। ফ্ল্যাটে পৌঁছেই সশব্দে দরজা খুলে রূপসার সামনে এসে দাঁড়ালো সৌনক। আমায় ক্ষমা করে দাও। আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি আমার মুখ দেখাবো না। আর প্লিজ আমায় কখনো ক্ষমা করো না। কিন্তু এবার রূপসার মুখ দু হাত দিয়ে তুলে ধরল সৌনক। প্রীতি ধরিত্রী হয়ে আমাদের জন্য অনেক বড় ত্যাগ করেছে। আমি তোমাকে অস্বীকার করে ওর এই বলিদানের অসম্মান করতে পারবো না। তুমি আমার স্ত্রী, আর সারা জীবন আমার স্ত্রী হয়েই থাকবে। ওদিকে প্রীতি চলল শহর ছেড়ে বহু দূরে, আপন মনে গান গেয়ে গেয়ে। ঝরে কত তারায় আলোকে, মনে রাখে বলকে, ছিল কত সুর বুকে তার, জানিবে না কেহ আর। মনে রেখো, মনে রেখো তারে শেষ গান। শুনছিলেন গল্পের ডালি সিজন 2 এর শেষ গল্প যে মাটি পায়ের নিচে। রচনা অভিক বক্সী, কণ্ঠে ন্যারেটর শুভদীপ ব্যানার্জি, প্রীতি অথবা ধরিত্রী, সুনন্দনা মণ্ডল, সৌনক, তুর্বান কর, রূপসা, ঋতুপর্ণা দে, প্রদ্যুৎ সমাদ্দার, সুমন্ত চৌধুরী, দিদু, মালা মাইতি, দারোয়ান, সুমন্ত চৌধুরী এবং ছোট্ট ধরিত্রীর চরিত্রে অঙ্কিতা মুখার্জি। ও চাঁদ গানে গিটারের দায়িত্বে রয়েছেন তুর্বান কর। ক্রিয়েটিভ ক্ল্যাবস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মিস দীপান্বিতা গুহ সরকারকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। আজ গল্পের ডালি সিজন 2 এর শেষ এপিসোড আপনাদের জন্য সম্প্রচারিত হলো। এই অডিও সিরিজকে এবং গল্পের ডালির এই সিজনকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই আমাদের নতুন অডিও শো নিয়ে আসতে চলেছি। ততক্ষণের জন্য
ভালো থাকুন, সুস্থ থাকুন।